বেশ, আমাদের আজকের বিষয়বস্তু হলো আলো বা লাইট। এই আলো চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু টার্ম, আলো চ্যাপ্টারের কিছু টার্ম সম্পর্কে বা শব্দ সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। এখানে অনেক রকমের শব্দ আমরা পাবো নতুন নতুন, যেগুলোর সঙ্গে পরিচয় হতে হতে দেখবা যে সবই চেনা জানা, আমাদের কোনো না কোনোভাবে দেখেছি সবগুলোকে। এখন যেমন এরকমই নতুন দুটো শব্দ এখানে দেখবো, একটা অবতল, একটা উত্তল, দুটো নতুন শব্দ এখানে আমদানি হলো। একটা অবতল, অবতল অংশ কোনটা বলছে? বলছে যদি তুমি একটা নতুন চামচ কেনো, সেই চামচের যেটাতে আমরা খাওয়া দাওয়া করি, চামচের সেই খাল অংশটা অবতল, অব মানে একটু নিচে, এই ধরনের অংশটা হচ্ছে এই যে এটা হচ্ছে অবতল, এই অংশটা। আর উত্তল মানে উঁচু, কি এর চামচের উল্টো দিকটা, মানে চামচটা যদি আমরা এইভাবে ভাবি, ওই এই পৃষ্ঠটা, উপরের পৃষ্ঠকে বলছে উত্তল, আর এই নিচের পৃষ্ঠটাকে বলছে অবতল। এই দুটো একটা নতুন শব্দ আমরা শিখলাম, আরো আস্তে আস্তে আমরা জানবো। দেখো অনেক কিছু, এটা বড় স্টিলের চামচে এই ঘটনাগুলো ঘটে। এগুলোতে প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে হচ্ছে তোমার নিজের ছবি। আমরা আয়নার সামনে যেমন যদি দাঁড়াই, ঠিক কি ধরনের প্রতিবিম্ব দেখতে পাই? আয়নার সামনে দাঁড়ালে আমরা ঠিক যত বড় চেহারার আমাদের হাইট, আমাদের হাত পা মাথা নাক কান, যেটা যেরকম সেটা সেরকমই দেখায়। কিছু কিছু আয়না আছে সেখানে দেখবা ছোট দেখায়, ম্যাজিক আয়না। কিছু কিছু আয়নার সামনে দাঁড়ালে বিশাল বড় দেখাবে। ওই যারা হাজারদুয়ারি বা বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, তারা এই ধরনের আয়নার মুখোমুখি হয়েছে কখনো না কখনো। তাই এই যে ছবি, এগুলোকে বলে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কোনো বস্তুর যখন একটা চিত্র তৈরি হয় তাকে বলে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা এই যে চামচ, এই চামচের অবতল দিক আর উত্তল দিকে দুরকম ভাবে তৈরি হতে পারে। কিরকম? যেটা ভিতরের দিক মানে অবতল অংশ, সেখানে প্রতিবিম্বটা কিরকম হতে পারে? সেখানে প্রতিবিম্বটা বলছে তোমার যে নিজের মুখের তুলনায় অনেক বড় এবং সোজা। আবার কি বলছে? যে চামচটিকে ধীরে ধীরে মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে প্রাপ্ত প্রতিবিম্বটি উল্টানো আকৃতির হয় এবং তার দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। এটা অবতল লেন্সের বৈশিষ্ট্য, পরে আমরা জানতে পারবো। এখানে জাস্ট বলেছে চামচের কাছে তোমার মুখটা নিয়ে গেলে কিরকম তোমার ছবিটা দেখতে লাগে সেটা বলেছে। এটা আমরা এটা আমার পরে আবার আসবো, এখানে ডাইরেক্ট ওটা বললে বুঝতে পারবো না। মোট কথা এটুকু জেনে রাখো যে চামচের ভিতরের দিকটা হচ্ছে অবতল দিক, বাইরের দিকটা হচ্ছে উত্তল দিক। ভিতরের দিকটা অবতল দর্পণের মতো কাজ করে, আর বাইরের দিকটাকে উত্তল দর্পণের মতো কাজ করে। দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। এই যে দর্পণ, দর্পণ শব্দের অর্থ হলো আয়না। তাহলে এই কোন চামচের ভিতরের দিকটা অবতল দর্পণের মতো আর বাইরের দিকটা উত্তল দর্পণের মতো আচরণ করে, এইটুকু আপাতত জানো। তারপর আমরা ওখানে আসছি, কোন প্রতিবিম্বের কি বৈশিষ্ট্য সব আমরা জানবো একে একে। চলছে, এখন রেকর্ডিং আছে, পরে দাঁড়াও দিয়ে দাও, চলবে, অসুবিধা নেই। এবার দেখো, গলীয় দর্পণ। তোমার সব খাতা রাখবে কাছে। আমি এখন সেই আসল জায়গাতে যাইনি, চ্যাপ্টারের টার্মগুলোকে আগে বলি। এবার কি দিচ্ছে রে ভাই?
আচ্ছা বেশ, গোলীয় দর্পণ দুটো ভাগে বিভক্ত। একটাকে বলা হয় উত্তল দর্পণ, আর একটাকে বলা হয়, লিখবো? হ্যাঁ লেখো এগুলো। আর গোলীয় দর্পণ ছাড়া আরেক ধরনের দর্পণ হয়, সেটা বলছে সমতল দর্পণ। উত্তল দর্পণ কোনগুলো? উত্তল দর্পণ হচ্ছে কোনো চামচের বাইরের পৃষ্ঠ। অবতল দর্পণ কোনগুলো? কোনো নতুন চামচের, চামচ হোক স্টিলের বাটি হোক, ভিতরের পৃষ্ঠ। এই যে আমরা শব্দ দর্পণ, এই দর্পণের এখন আমরা বিভিন্ন টার্ম সম্পর্কে জানব। বিভিন্ন টার্ম, কি কি টার্ম আছে আমরা একে একে দেখবো। স্যার ওটা লিখবো না এখন? ওই যে কেটে গেল, দাঁড়া, হ্যাঁ লিখে নে, ওটা লিখে নে। গোলীয় দর্পণ লিখে দুটো ভাগে ভাগ কর, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। ঠিক আছে। গোলীয় দর্পণ দুই প্রকারের হতে পারে, উত্তল দর্পণ ও অবতল দর্পণ। এবার এই শব্দটাকে কোনো মানে গোলীয় দর্পণ কেন বলছে? গোলীয় দর্পণ বলার একটাই কারণ, ধরো তুমি যদি একটা গোল কল্পনা করো, ধরো চামচটাই, সাপোজ ধরো এইরকম একটা গোল, এই গোলটার মধ্যে তুমি ধরো এইটুকু অংশ কেটে নাও, দিয়ে বাকি অংশটুকু ধরো মুছে দাও, মানে গোলকের অংশ বলে বোঝাতে চেয়েছে নাকি? হ্যাঁ গোলকের অংশ বোঝাতে চাইছে, পুরোটাই তো মুছে গেল, এইভাবে কাটতে হবে। কোন গোলীয় দর্পণের ধরো কোন একটা গোলকের অংশের, এটা তো একটা পুরো গোলক, এই গোলকের অংশের যদি আমি এইটুকুকে ব্যবহার করি, তাহলে কোনো একটা গোলীয় দর্পণের এই যে অংশ, উত্তল অংশ হোক বা অবতল অংশ হোক, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো একটা গোলকের অংশ, সেই জন্য এটাকে গোলীয় দর্পণ বলা হয়। এবং দেখো ভেরি ইন্টারেস্টিং, যে প্রত্যেকটা টার্ম গোলীয় দর্পণের সঙ্গে কিভাবে সম্পর্কিত, আমরা ওটা এখানে দেখতে পাবো। যেমন এই যে ধরো কেন্দ্র, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, মানে এই যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের, যে গোলক বলতে তো এই গোলকের অংশ, এর ব্যাসার্ধকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। এই একটা ছবি থেকেই সমস্ত কিছু ব্যাখ্যা হবে, আমি আবার আঁকবো, মানে এটাকে গোলীয় দর্পণ বলার একটাই কারণ, এদিকে এই ছবিটাকে যদি তাকাও, এটা যে পুরোটা একটা গোল, এই পুরো গোলের মধ্যে এইটুকু অংশকে আমরা শুধুমাত্র ব্যবহার করেছি, এইটুকুকে দর্পণ হিসেবে ব্যবহার করেছি। এর ভিতরের দিক হলো অবতল দর্পণ, আর বাইরের দিক হলো উত্তল দর্পণ। এবার কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এই যে একটা বৃত্ত থাকলে তো তার একটা কেন্দ্র থাকবে, একটা বৃত্ত গোলক থাকলে তো তার একটা ব্যাসার্ধ থাকবে, একটা বৃত্ত থাকলে তার কেন্দ্রের মধ্যে একটা অক্ষ থাকবে, এইগুলোরই নাম। কেন্দ্রকে বলছে বক্রতা কেন্দ্র, যে গোলকের অংশ, মানে এই যে এই গোলকটার অংশ, কি এই গোলকটার অংশ। তাহলে কোনো গোলীয় দর্পণ, দর্পণ কোনটা, দর্পণ নীল রঙের অংশটা দর্পণ, এই নীল রঙের অংশটা দর্পণ। তাহলে সংজ্ঞাটা কিন্তু একটা সংজ্ঞা মুখস্থ করলে সব সংজ্ঞা হয়ে যাবে। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলছে বক্রতা কেন্দ্র, 1 নম্বর সংজ্ঞা। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে বলছে বক্রতা ব্যাসার্ধ কেন্দ্র, এই যে ব্যাসার্ধ, এটা বলছে বক্রতা ব্যাসার্ধ। কোন গোলীয় দর্পণ এই কেন্দ্রের মধ্য দিয়ে যে অক্ষ চলে যায়, তাকে বলা হয় প্রধান অক্ষ।
এবং প্রধানত আরেকটা জিনিসের মাঝে আছে, এই গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু মাঝখান, এইটাকে বলা হয় মেরু। তাহলে কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের মাঝখান দিয়ে যে অক্ষ চলে যায় তাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে আমি কতগুলো টার্ম ব্যবহার করলাম, কি কি টার্ম ব্যবহার করলাম? এক হচ্ছে মেরু, এক হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এক হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই টার্মগুলো আমি আবার একবার বলছি। কই জানো, হ্যাঁ এটা ডিস্টার্ব করছে না। স্যার বলছি বল। ওই মেরু যেটা আছে ওটা বলবেন, মানে বোঝাবেন এটা। আমি সবগুলোই বলছি, আমরা আলোর যে ঠিক টার্ম আছে। গুলো বলবো একে একে বলছি। এক নম্বরে বলবো মেরু। মেরু কাকে বলে? একটা সংখ্যা, খুব ভালো করে বুঝবে তবে সব হয়ে যাবে। 2 নম্বরে বলবো বক্রতা কেন্দ্র কাকে বলে, প্রশ্ন দিতে পারে। 3 নম্বরে বলবো বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। 4 নম্বর বলবো বক্রতার প্রধান অক্ষ কাকে বলে। আলো চ্যাপ্টার পড়তে গেলে এগুলো জানতে হবে। 5 নম্বর বলবো উন্মেষ। এই 5টা টার্ম আমরা একে একে জানবো। দেখো, সবার আগে আমরা হচ্ছে দর্পণ। দর্পণ মেনলি ধরো এই যে এইটুকু অংশকে যদি আমরা দর্পণ ভাবি, এই দিকের অংশটা যেহেতু বাইরের দিক, এটাকে বলবো উত্তল দর্পণ। আর ভিতরের দিক যদি এরকম হয়, এটা যদি ভিতরের দিক হয়, এখানে যদি আলো পড়ে, এটা হলো অবতল দর্পণ। তাহলে এই যে দর্পণগুলো আমরা পেলাম, এই দর্পণগুলো মূলত একটা গোলকের অংশ বা একটা বৃত্তের অংশ। একটা বৃত্ত থেকেই আমরা পেয়েছি। ধরো এরকম যদি একটা কাঁচের চুড়ি থাকে গোল, সেই কাঁচের চুড়িটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর এই যে একটু একটা অংশ পেলাম এরকম। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু তো কার অংশ ছিল? এই তো গোলটার অংশ ছিল, বড় বড় চুড়িটার অংশ ছিল। এখান থেকে আমরা ভেঙে এইটুকু অংশ পেলাম, কিন্তু আদতে এ তো এর অংশ পুরোটা। সেই জন্য এইটাকে আমরা বলি যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এইটা হলো সেই গোলক, আর এইটা হলো সেই গোলীয় দর্পণ, মানে কাঁচের চুড়ির ভাঙা অংশের মতো। তাহলে সংজ্ঞাগুলো কিভাবে আসে? আচ্ছা, প্রথমেই আসছে মেরুর সংজ্ঞাটা। মেরুর সংজ্ঞাটা বলি, কোনো যখন আমরা দর্পণ নিই, ধরো এম ড্যাশ নাম বললাম, এটা উত্তল দর্পণ নিলাম যেহেতু এদিকে। কোনো দর্পণের যে মাঝখানের বিন্দুর নাম দিলাম পি, এইটাকে বলা হয় মেরু। তাহলে লিখে নাও মেরুর সংজ্ঞাটা। কোন দর্পণের কোন কোন দর্পণ হতে পারে, উত্তল বা অবতল। এটা তুমি প্রথমে দিতে পারো যে কোন উত্তল বা অবতল দর্পণের মধ্য বিন্দুকে বলা হয় মেরু। যে নিচের ছবিটা এঁকে নাও, একটু টাইম নাও, লিখতে থাকো। না আমি আরো ভালো করে লিখে দেবো? ভালো করে লিখে দেন স্যার। ওটা লিখে নিয়েছি যে। একই, ওটাই তো লিখবো। ঠিক আছে।
এটা লেখার পরে এরকম একটা ছবি দিবা, এম ডাস্ট, অতএব এখানে মেরু সমান পি, এটা 1 নাম্বার। তাহলে মেরু কি হলো? মেরু হলো কোন দর্পণের তার নিজের মধ্যবিন্দু, তার মাঝখানে বিন্দুটাকে বলা হয় মেরু। এবার এক নম্বর, 2 নম্বর বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ ধরো না গোলীয় দর্পণ হলো এইটা, এটা গোলীয় দর্পণ। আমি আরো ভালো করে আঁকি, এটাকে আঁকি ভালো করে। এটা হলো সে গোলীয় আরে এম ড্যাশ, এম ফর মিরর। তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই যে দর্পণটা হলো এ কোন গোলকের অংশ? এটার অংশ। এটা তো একটা বড় গোলকের অংশ ছিল। তাহলে এই যে গোলীয় দর্পণ, এখানে যদি কালারিং করি বুঝতে সুবিধা হবে। এটা কালারিং করলাম। এই যেটা, এই যে গোলীয় দর্পণটা, এ যে গোলকের অংশ, মানে এই গোলকের অংশ, ধরো এই গোলকের অংশ ছিল, তার যে কেন্দ্র, কেন্দ্র কারো একটা বৃত্তের কেন্দ্র হয়, এই যে কেন্দ্র সি। তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হয়, ডাইরেক্ট সংজ্ঞা দেয় বক্রতা কেন্দ্র। এখানে যে ছবিটা আঁকবা, এখানে সি সমান বক্রতা কেন্দ্র, লেখা হলে জানাবা। তাহলে আমরা মেরু জানলাম, বক্রতা কেন্দ্র জানলাম, এবার বক্রতা ব্যাসার্ধ সম্পর্কে জানবো। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। বেশ, এবার দেখো জাস্ট কি চেঞ্জ করব, একটা সংখ্যা মুখস্থ করে দেখো সবগুলো হয়ে যাবে। এটা কেন্দ্রটা চেঞ্জ করে এখানে লিখবো ব্যাসার্ধ, আর এখানেও কেন্দ্রটাকে চেঞ্জ করে দেবো, কেন্দ্রটাকে চেঞ্জ করে শুধু লিখবো ব্যাসার্ধ, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতা। এখানেও কেন্দ্রটাকে চেঞ্জ করে দেবো, 3টে জায়গায় কেন্দ্র শব্দটা উঠে শুধু ব্যাসার্ধ বসে যাবে, বাকি সব এক থাকবে। এই যে দেখো একটা ব্যাসার্ধ এঁকে দেবো, সি এ, এখানে দিয়ে দিলাম সি এ সমান বক্রতা কেন্দ্র না লিখে লিখবো বক্রতা ব্যাসার্ধ। তাহলে এবার তোমরা এটা নতুন করে লিখে নাও। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। কার মাথায় ঢুকলো না বলো? তাহলে তার জন্য আলাদা করে আমাকে বলতে হবে। একই তো সংজ্ঞা। সব এক। লেখা কমপ্লিট স্যার। না, ব্যাপারটা মাথায় ঢুকলো কি ঢুকলো না? হ্যাঁ স্যার, ঢুকেছে। হ্যাঁ ঢুকলো, বুঝেছি।
মানে নর্মালি ব্যাসার্ধটাকে বলছে বক্রতা ব্যাসার্ধ। ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তাকে বলছে, সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র, সেই গোলকের ব্যাসার্ধকে বলবো বক্রতা ব্যাসার্ধ। হ্যাঁ, একই জিনিস, মানে অনেকটাই। একই জিনিস, একই জিনিস। এবার প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ হচ্ছে এই ছবিটার মধ্যেই, এবার এখান থেকে মুছে দিলাম ধরো, এবার আমরা জানবো প্রধান অক্ষ। তোমরা কিন্তু আলাদা আলাদা করে লিখবা, আমি এক জায়গাতে লিখছি। প্রধান অক্ষ খুবই সহজ, আমরা বক্রতা ব্যাসার্ধ পেলাম, বক্রতা কেন্দ্র পেলাম। এবার এইটাকে আমরা ধরলাম মেরু। মেরু হলো কি তার মধ্যবিন্দু পি, ওই দর্পণের মধ্যবিন্দু পি। এই পি সি এ কে যোগ করে দিলাম, যোগই হলো না, টাচই করাতে পারলাম না। এই যে পি সি এ, এইটাকে বলছে প্রধান অক্ষ। তোমরা একটা আলাদা ছবি করে এবার যোগ করে লিখে দাও। তাহলে কোনো দর্পণের মেরু এবং কেন্দ্রগামী যে সরলরেখা তাকে বলা হয় প্রধান অক্ষ। এটা মাথায় ঢুকিয়ে নাও। কোনো দর্পণের মেরু ও কেন্দ্রগামী যে সরলরেখা, হয়েছে? লেখা হলে স্যার জানাবে। আরেকটু। হয়েছে। শেষ যে অংশটুকু আছে উন্মেষ, একটা টান। স্যার উন্মেষ ছবিটা হলো, মুছেন না, হয়ে গেছে। হ্যাঁ ছবি আছে। এই যে কোনো গোলীয় দর্পণের এই যে ছেদ, মানে ওই যে বললাম একটা গোল কাঁচের চুড়ি, সে কাঁচের চুড়িটা ভেঙে এইটুকু আমরা পেয়েছি, এটা নাম দিচ্ছি এম এম ড্যাশ। এই এম এম ড্যাশের মধ্যে এই এম থেকে এম ড্যাশের যে দূরত্ব, সি, এটা পি, এই এম থেকে যে এম ড্যাশের যে দূরত্ব, রৈখিক দূরত্ব, তাকে বলতে রৈখিক উন্মেষ। ভালো করে বুঝে নাও আগে টার্মগুলো। তাহলে কোনো গোলীয় দর্পণের যে দর্পণের দুই প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু নাম এম, একটা প্রান্ত বিন্দু নাম এম ড্যাশ, এদের মধ্যে যে রৈখিক দূরত্ব, এটাকে বলা হয় রৈখিক উন্মেষ। অনেক সময় সংজ্ঞায় দেয়, দিয়ে ছবিটাকে দেখাতে হবে। তাহলে কি লিখবা? কোন গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দুর মধ্যে যে দূরত্ব তাকে বলে রৈখিক উন্মেষ। এখানে এম এম ড্যাশ, যেমন এখানে এম এম ড্যাশ। লেখাটা কমপ্লিট করে আমাকে জানাও। হয়েছে লেখা? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ স্যার। বেশ,
আমরা এখন পরে ফিরে যাই এখন। তাহলে দেখো আমরা বলীয় দর্পণের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। মেরু, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ এবং মন্ডাংশ। স্যার আপনার সাউন্ড একটু কম আসছে। ও সরি, আমি স্পিকারটা দূরে চলে গেছে। দাঁড়াও, জলটা খেয়ে নিই। এবার এই অংশগুলো জানার পরে এবার আমরা আগে এইবার প্রথমে জিনিসটুকু জানবো যে উত্তল দর্পণ কাকে বলে আর অবতল দর্পণ কাকে বলে। যে গোলীয় দর্পণের দুটো ভাগ আমরা জেনেছিলাম, একটাকে উত্তল দর্পণ বলেছি, তাহলে যে দর্পণের বাইরের দিকটা মসৃণ, ওই যে চামচের এই বাইরের দিকটা, যে দর্পণের বাইরের দিকটা মসৃণ ও চকচকে হয় এবং প্রতিফলকের মতো কাজ করে। প্রতিফলকের মতো কাজ মানে কি, এইখানে যে কোনো আলো আসবে, আঘাত পাবে, সেখান থেকে সে ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে। অবতল দর্পণের ভিতর তলটা প্রতিফলকের মতো কাজ করবে, ওইখানে আঘাত পাবে, আলো এসে এভাবে বেরিয়ে যাবে। তাহলে যে দর্পণের বাইরের দিকটা মসৃণ ও চকচকে এবং প্রতিফলকের মতো কাজ করে, তাহলে মসৃণ ও চকচকে হলে তবে সে প্রতিফলক হিসেবে কাজ করবে। প্রতিফলন ঘটে যেখানে তাকে বলে প্রতিফলক। যেমন আয়না, অনেকে যেমন সূর্যের রোদগুলোকে নিয়ে আয়না নিয়ে খেলা করে, বাড়ির ভিতরে আলো ঢোকায় ইত্যাদি, তো ওগুলো প্রতিফলক হিসেবে কাজ করে। তাহলে যেটা মসৃণ আর চকচকে হলে তবেই সেটা প্রতিফলক হিসেবে কাজ করবে। তাহলে বাইরের দিকটা মসৃণ ও চকচকে আর ভিতরের দিকটা অস্বচ্ছ। আমরা যখন ছবিতে আঁকবো কিভাবে আঁকি, এইভাবে আঁকবো। এখানে যদি নাম দিলাম এম ড্যাশ, একটা উত্তল দর্পণ যদি এটাকে বলি, তাহলে দেখো এটা হচ্ছে বাইরের দিক, এটা মসৃণ ও চকচকে, এইখানে এসে প্রতিফলন ঘটবে আলোর, এইভাবে আলো যাওয়া আসা করবে। আর ভিতরের দিকটাকে আমরা তখন এইভাবে মার্ক করে দেবো, অস্বচ্ছ মার্কটা এইভাবে করা হয়। তাহলে উত্তল দর্পণের সংজ্ঞা কি দেবো, উত্তল দর্পণ আর উত্তল লেন্স দুটো আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, আমরা এখন পড়ছি দর্পণ, উত্তল দর্পণ আর উত্তল লেন্স। প্রথমেই বলে দিই, এটা অনেক হয়তো গুলিয়ে ফেলবা, দুটো আলাদা জিনিস। আমরা এখন দর্পণ নিয়ে আলোচনা করছি। তাহলে উত্তল দর্পণ কাকে বলে, যে দর্পণের বাইরের দিকটা চকচকে মসৃণ কিন্তু ভিতরের দিকটা অমসৃণ, তাকে বলা হয় উত্তল দর্পণ। এনি কোশ্চেন? না স্যার, না স্যার, ঠিক। সুপরিচিত এগুলো। হ্যাঁ, ঠিক সেরকম তার উল্টো, যে দর্পণের ভিতরের দিকটা মসৃণ ও চকচকে কিন্তু বাইরের দিকটা হলো অমসৃণ, তাকে বলা হয় অবতল দর্পণ। এটুকুও তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক তার বিপরীত। ঠিক তার বিপরীত, একদম তার পুরো বিপরীত। তাহলে সেইটা আমরা কিভাবে আঁকবো, অবতল দর্পণটা এইভাবে আঁকবো। এইটা যদি আমরা এইভাবে একটা অবতল দর্পণ আঁকি উল্টো, এম, এখানে একটা এম ড্যাশ দেবো, তাহলে এইখানে যত আসবে আলো আসবে প্রতিফলিত হবে, এইভাবে যাবে, যা যাবে যেখানে যাবে পরে দেখবো, কিন্তু বাইরের দিকটা তখন এইভাবে দাগ টানতে হবে। তাহলে যে দর্পণের ভিতরের দিকটা মসৃণ ও চকচকে কিন্তু বাইরের দিকটা তোমার অমসৃণ, তাকে বলে অবতল দর্পণ। আর যে দর্পণের বাইরের দিকটা মসৃণ কিন্তু ভিতরের দিকটা অমসৃণ, এটা ভিতরের দিকটা অমসৃণ, তাকে বলে উত্তল দর্পণ। গুলিয়ে ফেললে হবে না। তাহলে আমরা উত্তল দর্পণ অবতল দর্পণ সম্পর্কেও জানলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা আলো চ্যাপ্টার শুরু করে যে কতগুলো টার্ম সম্পর্কে জানলাম, এক হচ্ছে প্রতিবিম্ব, মানে কোনো বস্তুর যে ছবি ফুটে ওঠে, যে চিত্র ফুটে ওঠে তাকে বলা প্রতিবিম্ব। সে প্রতিবিম্ব কখনো সোজা হতে পারে, কখনো তার থেকে বস্তুর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, আবার বস্তুর সমান হতে পারে। প্রতিবিম্ব যখন বস্তুর সমান হয় তখন জাস্ট বাড়িতে যে আমরা আয়না ব্যবহার করি, সে আয়না, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে গেলে সে বস্তুর সমান সমান প্রতিবিম্ব দেখা যায়, সেটা হলো জাস্ট আয়না। আর ছোট বড় বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে, তার জন্য যে দর্পণগুলো পাওয়া যায়
সেই দর্পণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলছে উত্তল দর্পণ, একটাকে বলছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলে? যে দর্পণের বাইরের দিকটা মসৃণ চকচকে এবং বাইরের দিকটা প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলছে উত্তল দর্পণ, কিন্তু ভিতরের দিকটা অমসৃণ। উদাহরণ, যেমন নতুন চামচের বাইরের দিকটা, নতুন তোমার থালা বা বাটির যে বাইরের দিকটা, স্টেনলেস স্টিলের বাটির যে বাইরের দিকটা যে চকচকে, তারা দর্পণ হিসেবে কাজ করে, উত্তল দর্পণ হিসেবে। কিন্তু একই রকম ভাবে চামচের ভিতরের দিকটা অবতল দর্পণ হিসেবে কাজ করে, ভিতরের দিক অবতল। তাহলে যে দর্পণের ভিতরের দিক মসৃণ ও চকচকে এবং প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলছে অবতল দর্পণ। এই দর্পণগুলো জানার পর আমরা গোলীয় দর্পণের বিভিন্ন টার্ম সম্পর্কে জানবো, যে এই দর্পণ এলো কোথা থেকে। এই যে নীল রঙের এই অংশটুকু যদি আমরা দর্পণ ভাবি, এই দিকের এই অংশটাকে হচ্ছে তোমার অবতল দর্পণ, আর এই দর্পণটাকে আমরা বলছি উত্তল দর্পণ। তাহলে এই যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এরা এসছে কোনো না কোনো গোলীয় অংশ থেকে, কোনো একটা বৃত্ত থেকে। এটা একটা বৃত্ত থেকে এসছে। তাহলে যে বৃত্তের অংশ তার কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্র তাকে বলছে বক্রতা কেন্দ্র। এই যে দর্পণ, এই দর্পণের একদম মাঝখানটা এইটা, এটাকে বলছে মেরু। আর যে বৃত্তের অংশ বা যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ হয়, সেই ব্যাসার্ধ তখন নাম হয়ে যায় বক্রতা ব্যাসার্ধ। আর মেরু এবং ব্যাসার্ধর মধ্যে যে সংযোগকারী রেখা তখন তাকে বলে প্রধান অক্ষ। আর যে দর্পণ আমরা ব্যবহার করি তার যে ছেদ, এই যে এইখান থেকে এই যে এতটুকু যে ছেদ, একে বলা হয় উন্মেষ বা রৈখিক উন্মেষ। এখনো পর্যন্ত আমরা প্রথম পাতায় যেটুকু আলোচনা করলাম, কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো। স্যার, বলো। যে ওই অবতল অবতল দর্পণ উত্তল দর্পণ চামচে যেগুলো প্রতিবিম্ব গঠন হয় সেগুলো সব অসৎ বিম্ব তো? আমরা এখনো সৎ আর অসৎ বিম্বের বিষয়ে আলোচনা করিনি, ওগুলো আমরা জানবো। সৎ বা বিম্ব সম্পর্কে তোমার কি ধারণা আছে শুনি? সৎ বিম্ব অসৎ বিম্ব সম্পর্কে কি ধারণা আছে বলো। মানে আমি শর্ট বিম্ব পড়েছিলাম যে যখন কোনো প্রতিবিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায় তখন বলে শর্ট বিম্ব। হুম। আর অসৎ বিম্ব হচ্ছে যখন মানে পর্দায় চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। হুম। এখানে কি কাউকে পর্দায় ফেলা গেছে? না না, সেটা ছিল আমাদের অসৎ বিম্ব হবে তো। হুম। ঠিক আছে, বেশ, ওগুলো আমরা পরে আসবো, আলোচনা সাপেক্ষে গুলো সব পরে আসবো, স্টেপ বাই স্টেপ আসবো। আর এগুলো একটু তালগোল পাকিয়ে যাওয়া জিনিস, সৎ অসৎ তালগোল পাকিয়ে যায়, কোনটা কি হয় না হয় ইত্যাদি। প্রথম চ্যাপ্টারের পরে এবার আমরা চলে এলাম গোলীয় দর্পণে প্রতিফলনের বিষয়টা আমরা জানবো। প্রতিফলনের বিষয়টা আমরা এমনি অলরেডি অনেকেই জানি, খুবই সহজ। আগে আমরা নিচু ক্লাসে পড়েছিলাম যে এরকম একটা দর্পণ থাকে, সমতল দর্পণ, এটাকে বলে সমতল দর্পণ। এইভাবে একটা আলো আসবে, ধাক্কা খাবে, এদিকে বেরিয়ে যাবে, এইদিকে এখানে এটাকে বলবো অভিলম্ব। এই কোণটা, এটাকে কি কোণ বলে? এটাকে কি কোণ বলে? আপাত কোণ। হ্যাঁ। আপতন কোণ আর হুম। একটা প্রতিফলন কোণ। বলো দেখি প্রতিফলনের কি কি সূত্র ছিল, কার মনে আছে দেখি, তারপর আমরা আমি এখানে বলবো যাচ্ছি। স্যার, আমার মনে আছে। বাকিদের কারো, বাকিদের মধ্যে কেউ বলতে পারলে বলো। আশরাফ ছাড়া আর কেউ? আমি বলবো হুম। প্রতিফলনের সূত্রটা হুম। আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত একই সমতলে থাকে। অঙ্কিত কি? অঙ্কিত
অবিলম্ব স্যার। অবিলম্ব জিনিসটা কি? বলো আমাকে বুঝাও, নিজে বুঝতে হবে তো। যখন কাউকে কিছু বুঝাবা, মানে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। ওইভাবে না বলে যে বিন্দুতে প্রতিফলনটা ঘটছে সেই বিন্দুতে যেন লম্ব অঙ্কিত হয়। এই যে এইটা, ও যে বিন্দুতে প্রতিফলন ঘটে সেই বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অবিলম্ব। বেশ, এবার এখন বিষয় হলো, এটা তো সমতল দর্পণের প্রতিফলন হলো। এই দর্পণটা হলো সমতল দর্পণ, দেখো এটা সমান। সমতল দর্পণ কিরকম? আয়না কিরকম হয়? সমান হয় না? আয়না তো সমান হয়, কিন্তু এইখানে দর্পণটা যদি গোলীয় দর্পণ হয়, মানে গোল হয়, আইদার উত্তল আর আইদার অবতল, এটা অবতল আর উত্তল, মানে এই দিকটা। তাহলে সেই উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রেও প্রতিফলনের যে নর্মাল প্রতিফলনের বা সমতল দর্পণের প্রতিফলনের যে সূত্রটা ছিল, সেই সূত্র দুটোই প্রযোজ্য। ওই জন্য তোমাদেরকে যদি বোকা বানানোর জন্য দিয়ে দেয়, গোলীয় দর্পণে প্রতিফলনের সূত্র দুটি লেখো, তখন তাহলে কোন সূত্র দুটি লিখতে হবে? প্রতিফলনের সূত্র, সমতল দর্পণে যেটা পড়েছিলাম ওইটাই। যে দুটো তোমরা জানো। সেই জন্য আমাদেরকে ওই সূত্র দুটো আবার একবার পড়তে হবে। আগে সমতল দর্পণের সূত্র দুটো আরেকবার জেনে নি। নিচু ক্লাসের পড়া হলেও গোলীয় দর্পণের ক্ষেত্রে যেহেতু সূত্রটা প্রযোজ্য, সুতরাং আমাদের এটা আবার একবার জানতে হবে। প্রতিফলনের সূত্র এখানে জাস্ট জুড়ে দিলাম, কি কিচ্ছু আলাদা নেই। গোলীয় দর্পণের, সে গোলীয় দর্পণ হোক সমতল দর্পণ হোক, প্রতিফলনের সূত্র একই। একটা দর্পণ থাকে, আমি সেখানেও দর্পণটা দেখাবো। সেই দর্পণে যখন এরকম এটা আসে, এটা বলে আপতিত রশ্মি, এখান থেকে রশ্মি এভাবে বেরিয়ে চলে যায়, এটা বলে প্রতিফলিত রশ্মি। এর নাম দেবো আপতিত, যে এসে পড়ে, যে এসে পড়ে। এইটা হচ্ছে দর্পণ। দর্পণের উপরের দিকটা হচ্ছে মসৃণ ও চকচকে, তাহলে নিচের দিকটা অমসৃণ হবে। নিচের দিকটা যদি অমসৃণ না দেখায়, তাহলে তো আলো ভেদ করে চলে যাবে, ওই জন্য নিচের দিকটা অমসৃণ দেখাতে হবে। এটা আপতিত রশ্মি, এটা বলছে প্রতিফলিত রশ্মি। রশ্মিটা ওখানে ধাক্কা খেয়ে একদিক থেকে আরেক দিকে বেরিয়ে চলে গেল। আর এই বিন্দুতে এইটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, এর নাম দিলাম পি পি ড্যাশ, এর নাম দিলাম ও। তাহলে পি পি ড্যাশ হলো অভিলম্ব। তাহলে অভিলম্ব কাকে বলে? যে বিন্দুতে প্রতিফলন ঘটছে সেই বিন্দুতে যে লম্ব অঙ্কিত হয়। আর এইটা তখন কি? এটা হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ। আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। যদিও আমরা গোলীয় এটা আমরা কিন্তু আঁকছি সমতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু আমি গোলীয় দর্পণটা আঁকছি কেন? তোমাদের মনে পড়বে বলে। এই সমতল দর্পণটা আঁকছি কেন? তোমাদের মনে পড়বে বলে। এরপরে গোলীয় দর্পণে এঁকে দেখাবো। এবার এই বিন্দুর সাপেক্ষে দেখো 1 নম্বর সূত্র কি ছিল। যে যে জিনিসগুলো গোল করবো সেই সেই জিনিসগুলো ওরা 1 নম্বর সূত্রের মধ্যে আছে। 1 নম্বর সূত্রে হবে কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, রশ্মি, আপাতন কোণ, প্রতিফলন কোণ এবং দুই মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল, এটার নাম হচ্ছে বিভেদ তল, এটা লিখতে ভুলে গেছি। দুটো তলকে বিভেদ করছে। অঙ্কিত অভিলম্ব, এরা সমতলের একই দিকে থাকে। দেখো সবগুলো ওই দিকে আছে, এই দিকে কিচ্ছু নাই, যা আছে সব এই দিকে আছে। গোলীয় দর্পণের ক্ষেত্রেও তাই। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব, তারা দর্পণের একই দিকে থাকে। কারো কোনো প্রশ্ন? না, বুঝতে না পারলাম। স্যার, বললাম। 2 নম্বরটা হয় কি? না এই স্যার, কোণ ঠিক আছে। দুটো সমান, আপাতন কোণ
সমান প্রতিফলন কোণ। এই দুটোই হচ্ছে মাত্র সূত্র। এই সূত্র দুটো দেখো গোলীয় দর্পণের ক্ষেত্রে চেক করে দেখো, একই রকম পাবা। এরকম এই দিক থেকে যদি আলো আসে, এরকম এখানেও তাই, এই আলো এসেছে এখানটায়, এখান থেকে ধাক্কা খেয়ে এদিকে বেরিয়ে গেছে, তাহলে এটা হবে আপতিত রশ্মি, এটা হবে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। এই দেখো এই কোণটা হচ্ছে আপাতন কোণ, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে কি দাঁড়াচ্ছে, সব একই দিকে থাকছে না, সব দিকে একই দিকে আছে। তাহলে সেই জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে, এক্ষেত্রেও দেখো এটা অবতল দর্পণে দেখলাম, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এটা হলো আপতিত রশ্মি, আচ্ছা এই দিকটা এটা হলো আপতিত রশ্মি, এইটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপাতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ, এবং দুই মাধ্যমের বিভেদ তলে যে অঙ্কিত অভিলম্ব, এরাও একই দিকে থাকে। এবং এক্ষেত্রেও এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ এটা সমান এইটা হয়, এই কোণটা সমান এই কোণটা হয়। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলন আর সমতল দর্পণের প্রতিফলন একই সূত্র মেনে চলে, এটা হলো প্রথম কথা। এটুকু আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট, এগুলোকে আমরা আঁকবো কি করে। এর আঁকাটা আমাদের অভ্যাস করতে হবে, এখনই দেখিয়ে দিচ্ছি। সবার আগে ধরো প্রশ্নটা যদি এইভাবে দেয়, ঘুরিয়ে দিল, বললো অবতল দর্পণে অবতল দর্পণের ক্ষেত্রে আলোর, আচ্ছা চিত্র অঙ্কন করে, অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র অঙ্কন করে আলোর প্রতিফলনের সূত্র দুটি দেখাও। গেল ঘাবড়ে, যে অবতল দর্পণ অঙ্কন করতে দিলেই তো ধরো 12টা বেজে গেল, তখন ভাবে কি যে কিভাবে, আর আলো চ্যাপ্টার পড়ছো মানে ছবি তোমাকে আঁকতে হবে মাস্ট। বিজ্ঞানের প্রশ্নে আলো চ্যাপ্টার আর ইলেকট্রিসিটি চ্যাপ্টার মাধ্যমিকে বেশি নাম্বার পাওয়ার ফর্মুলা হচ্ছে ছবি আঁকতে হবে, যেমন ভূগোলের ছবি আঁকতে হয়, এক্ষেত্রে মাস্ট ছবি আঁকতে হবে। তাই ছবি আঁকাটা তোমাদের রপ্ত করতে হবে, কিচ্ছু করার নেই। দু রকম ভাবে আঁকা যায়, আমি ধরো এইভাবে নিলাম, আমি অবতল দর্পণটাকে এই মুখে আঁকলাম, দুটো মুখে এঁকে দেখে দিচ্ছি যার যেটা সুবিধা। এই দর্পণ, তাহলে যে গোলকের অংশ, ধরে নাও এটা সেই গোলক, আমরা সবসময় যে গোলকটা আঁকতে হবে তা কিন্তু নয়, তোমাদের এখন যেহেতু প্রথম আমি এঁকে বুঝাচ্ছি, তাহলে সেই গোলকের যে কেন্দ্র তাকে বলছে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্রের নাম হলো সি। এই যে দর্পণ, দর্পণের মধ্যবিন্দু নাম দিলাম পি, তাহলে সি পি এর মাঝখান দিয়ে আমি একটা কি আঁকলাম, একটা প্রধান অক্ষ টেনে নিলাম। এখন এখান থেকে কোন একটা আলোক রশ্মি এলো, অবশ্য এই আলোক রশ্মিটা এইভাবে দেখালে হবে না, এই আলোক রশ্মিটাকে কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো, মানে আমি যদি এই রশ্মিটাকে আমি যদি এই দিকে সোজা করে আঁকতে যাই, সেটা আবার দর্পণের ইতে চলে যাবে। এক সেকেন্ড দাঁড়াও, আমি নিজে একবার দেখে নি কিভাবে আঁকা আছে এখানটায়। এটা তো
অ্যাকচুয়ালি তো ছবিটা তো ভুল হচ্ছে। কোনো সমান্তরাল রশ্মি আপতিত হলে সেটা সবসময় ফোকাসের মধ্যে দিয়ে যাবে। এখানে একটা ফর্মুলা আছে, এখানে একটা ছবি দেখেছো? ছবিটা একটু লক্ষ্য করে দেখো। যে অবতল দর্পণের ক্ষেত্রে, মানে যে ছবিটা আমি দেখার জন্য এলাম আরো, এই অবতল দর্পণের নিয়ম হচ্ছে কোনো সমান্তরাল রশ্মি যদি আসে প্রধান অক্ষের সঙ্গে, সমান্তরাল রশ্মি আপতিত হওয়ার পর সে সর্বদা এই ফোকাসের মধ্যে দিয়ে যাবে। যেহেতু ফোকাসটা তোমাদের বলিনি, ওই জন্য আমি একটু ইতস্তত বোধ করছিলাম। বেশ, যাক, ঠিক আছে, অনেক পরে আলোচনা করছি। এখানে এটা ছাড়া তো আমি অন্যভাবে আর কোনো ছবিও দেখাতেও পারবো না। বেশ, ধরে নাও আপাতত এটা কোনো একটা রশ্মি এভাবে এলো, যা সোজা হলো না কেন? এই অবতল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা পরবর্তী ক্ষেত্রে, এই যে এই রশ্মিটা দেখো দেখো পুরো সমান্তরাল ভাবে এলো কার, এই প্রধান অক্ষের সঙ্গে। প্রধান অক্ষের সঙ্গে যখন কোনো রশ্মি সমান্তরাল ভাবে অবতল দর্পণে আপতিত হয়, সে এই দিক থেকে যখন বেরিয়ে যায় প্রতিফলনের ক্ষেত্রে, তখন সে সর্বদা এই ফোকাসের মধ্য দিয়ে যাবে। এফ বলা, এটা পরে আমরা জানবো। আপাতত এটাকে আমরা নাম দিচ্ছি আপতিত রশ্মি। এটাকে নাম দিচ্ছি আমরা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আর তখন এই অভিলম্বটা কি হচ্ছে? আমার ছবিটা তাহলে অবিলম্বটা একটু দূরে সরাতে হবে। এটাকে সি করতে হবে। এক্ষেত্রে তখন ওই বক্রতার কেন্দ্রগামী অবিলম্বটা হবে। সবই দেখো একই দিকে আছে, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং এই দুই মাধ্যমের বিভেদ তলে এটা হচ্ছে তোমার আপতন বিন্দু। এর নাম দিলাম আমি কে, যা খুশি নাম দিতে পারি, আপাতন বিন্দু। আপতন বিন্দু যেখানে পড়েছে, তাহলে এখানে পড়ার পরে এই রশ্মিটা এই দিকে গেছে। রশ্মির ডিরেকশন মাস্ট, ডিরেকশন না দিলে সেটা ছবি পুরো কেটে দেবে। এই ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, দুই মাধ্যমে বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই দিকে থাকে। এবং এক্ষেত্রে আপাতন কোণ মানে এইটা, একে যদি নাম দিই এ, এখানে নাম যদি বি, তাহলে আপাতন কোণ কি দাঁড়াচ্ছে? এই যে এই কোণটা, এই কোণটার কি নাম? কে বলতে পারবে কোণটার কি নাম? আপাতন কোণ। আপাতন কোণ। হ্যাঁ, এমনি নাম বলো ইয়ে দিয়ে, এ কে সি বা সি কে। ও, কোনটার নাম? মানে ত্রিভুজের মতো। হ্যাঁ, ঠিক আছে। সি কে মানে আপতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা? এদিকে এইটা। প্রতিফলন কোণের কি নাম হবে তাহলে? এই তো সি কে বি। সি কে বি সমান প্রতিফলন কোণ। এবং এক্ষেত্রে কি দাঁড়াবে? সি কে বি সমান সি কে এ, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এরা পরস্পর সমান। এটা হলো তোমার অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখালাম। ছবিটা নিজের একবার আঁকা প্র্যাকটিস করবা।
উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখাতে পারি, ওখান থেকে দেখে এঁকে নিবা, কোনো অসুবিধা নেই। একই জিনিস, একই সূত্র, আলাদা করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। ছবিটা কিভাবে আঁকতে হয় সেটা জাস্ট আমরা একবার দেখলে বুঝতে পারা যাবে। কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? স্যার ছবিটা এঁকে নেবো? হ্যাঁ এখনই হ্যাঁ এঁকেছে, আর একটু বাকি আছে। করে নাও। বেশ, আমরা ওখানে ফিরে যাচ্ছি, এখন তুমি বই থেকে দেখতে পেয়ে যাবে। ওহো, আজকে আবার খেলা আছে তাই না, সেমিফাইনাল। বেশ, এবার আমরা কি সম্পর্কে জানবো? গোলীয় দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন এবং মুখ্য ফোকাস ও গৌণ ফোকাস, এইটা জানবো। চলো, ফোকাস কাকে বলে? কোন দর্পণের ফোকাস, একটু আগে আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, রশ্মি ফোকাস বলার আগে এখানে বইটা খুব একটা তো গুছিয়ে দেয়নি, মানে আমাকে এমন এমন জিনিস ডাইরেক্ট প্রথমেই দিয়ে দিচ্ছে যে যেগুলো বলার আগে আরো আগে জিনিস বলতে হবে। ছাড়ো, আমি তার আগে আমি বলে নিই, ওরা বলুক না বলুক, আমি আগে বলে নিই, স্টেপ বাই স্টেপ জানতে খুব সমস্যা। ছায়া বয়ে দিয়েছে তো ডিটেলস। সম্পর্কে তা তো হবে না। রশ্মি কত প্রকারের হতে পারে? রশ্মি মানে হচ্ছে রেজ। রশ্মি এটা লেখো 3 রকমের হতে পারে। একটাকে বলে সমান্তরাল রশ্মি, নেক্সট লেখো অপসারী রশ্মি, তারপর লেখো অভিসারী রশ্মি। সমান্তরাল রশ্মি, অপসারী রশ্মি আর অভিসারী রশ্মি, মানে কোনো সূর্যের আলো থেকে যখন কোনো রশ্মি বের হয় তখন সেই রশ্মিগুলো সমান্তরালভাবে যায়, রশ্মিগুচ্ছগুলো, তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মি। যেমন মানে এই যে ধরো সূর্যের যখন আলো থাকে, তো সূর্য থেকে যে রশ্মিগুলো বের হয়, হ্যাঁ, তখন সেই রশ্মিগুলো বিভিন্নভাবে আসা যাওয়া করতে পারে। জাস্ট সেকেন্ড। আচ্ছা, তাহলে রশ্মিগুলো যখন পরস্পর এরকম 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 যায়, এক অপরের সঙ্গে সমান্তরাল দূরত্ব মেনটেন করে, তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মি। তাহলে কোনো আলোক উৎস থেকে আগত রশ্মিগুচ্ছ যখন সমান্তরাল ভাবে যায় তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মি। তোমরা লিখেও নিতে পারো। এরপর হচ্ছে অপসারী রশ্মি কাকে বলে? কোনো বিন্দু বা কোনো আলোক উৎস থেকে রশ্মি একটি বিন্দু থেকে নির্গত হয়ে যখন
বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, একে বলা হয় অপসারী রশ্মি। এটা হচ্ছে আলোক উৎস। এইদিকে যদি কোনো আলোক উৎস থাকে, ধরো এইদিকে কোনো একটা আলোক উৎস আছে, টর্চের লাইট যেমন, দিয়ে যদি সমান্তরাল ভাবে যায় তখন তাকে বলে সমান্তরাল রশ্মি গুচ্ছ বা সমান্তরাল রশ্মি। যখন কোনো আলোক উৎস যখন একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে বলে অপসারী রশ্মি। আর অভিসারী রশ্মি হচ্ছে বিভিন্ন রশ্মি, মানে অপসারীর পুরো উল্টো। বিভিন্ন রশ্মি যখন একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে বলছে অভিসারী রশ্মি। ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইলাম। আশরাফ বল কি বললাম, রশ্মি কয় প্রকারের? বলে স্যার? রশ্মি কয় প্রকারের বললাম? 3 প্রকারের। কি কি? ওই তো স্যার সমান্তরাল রশ্মি, অপসারী রশ্মি আর অভিসারী রশ্মি। সমান্তরাল রশ্মি কাকে বলে? সমান্তরাল রশ্মি? হুম আচ্ছা। নিজের ভাষায় বল না। সমান্তরাল রশ্মি মানে স্যার যদি আলোক উৎস থেকে রশ্মি বেরোনোর পর মানে স্যার কোনো আলোক উৎস থেকে যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল ভাবে অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে অবতল দর্পণে আপতিত হয়, তখন তাকে ওই রশ্মিকে সমান্তরাল রশ্মি বলে। সমান্তরাল ভাবে যখন সেই রশ্মিটা যায়, আপতিত হয়, আপতিত না, সমান্তরাল ভাবে যখন রশ্মিটা বেরিয়ে আসে তখন তাকে বলছে সমান্তরাল রশ্মি। কোনো আলোক উৎস থেকে যখন রশ্মিগুচ্ছ সমান্তরাল ভাবে বেরিয়ে আসে তাকে বলে সমান্তরাল রশ্মি। সমান্তরাল রশ্মি লেজার লাইটে দেখা যায়। হ্যাঁ দেখা যেতে পারে। আর অপসারী রশ্মি কাকে বলে কে বলবে? আমি বলবো স্যার। বল। স্যার আমরা বলতে পারি। যখন কোনো আলোক উৎস বা বিন্দু থেকে একাধিক আলো মানে বিভিন্ন দিক থেকে ছড়িয়ে যায় বা বেরিয়ে যায় বিভিন্ন দিক, বিভিন্ন দিকে, তখন হ্যাঁ তখন তাকে বলা হয় অভিসারী রশ্মি। অপসারী। অপসারী। হ্যাঁ, অপসারী। আচ্ছা, আর অভিসারী রশ্মি কাকে বলে? আমি বলবো মানে স্যার। স্যার যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো আলোক মানে শামসের রশ্মিগুচ্ছ বল, অন্য একটি কেউ বল। বিন্দুতে এসে মিলিত হয়। হ্যাঁ বল শামসের, মুসার বল শুনি। স্যার যখন অনেকগুলো আলোক রশ্মি কোনো এক জায়গায় এসে মিলিত হয় তখন সেটাকে অভিসারী রশ্মি বলে। শামসের বল অপসারী। অভিসারী রশ্মি। বল তাই বল, অভিসারী বল। কোন রশ্মি যখন এক জায়গায় এসে মিলিত হয়, ওই রশ্মিগুচ্ছকে বলা হয় অভিসারী রশ্মি। আর অপসারী? কোন আলোর রশ্মি যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন সেই রশ্মিগুলোকে বলা হয় অপসারী। বেশ। আর যখন সমান্তরাল ভাবে যায় তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ। এইবার আমরা একটা অন্য একটা টার্ম লিখবো। আচ্ছা আমি যেগুলো এই বলছি টপিকটা বোর্ড, অন্য ক্লাসে করা ছিল, হ্যাঁ এটা আমি হয়তো আগে ক্লাস বলে 7-এ থাকতে পারি। পড়া ছিল। হ্যাঁ এই তো সব পড়ায় কাজে লাগবে। এইটা ছিল এইটা। কন্টিনিউয়াস প্রসেস। এখন আমরা ফোকাস সম্পর্কে জানবো। ফোকাস বিন্দু কাকে বলে? প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে আগের ক্লাসে দেওয়া থাকে, যত উঁচু ক্লাস যাবে সবগুলো। এই যে লাইট এখন পড়ছো, আলো,
এই আলো চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিকে থাকার পর আবার তুমি ক্লাস 12-এ পাবা, দ্বাদশ শ্রেণীতে, একই জিনিস কিন্তু আরো বড় করে। ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস এর নামগুলো আর কি, বা ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্ট, বিভিন্ন নাম, ইংরেজিতে নাম হচ্ছে ফোকাল পয়েন্ট। কাকে বলে আমরা জানবো, খুবই সহজ, একটু আগে আমরা দেখলাম, কিন্তু একদম ডাইরেক্ট দিয়ে দেয় ফোকাস কাকে বলে, মাধ্যমিকে প্রশ্ন দিয়ে দিল ফোকাস কি, হোয়াট ইজ ফোকাস। তখন তোমাকে কিন্তু ওটা লিখতে হবে, ছবিটা আঁকতে হবে। যখনই তুমি ছবি আঁকবা এরকম ভাবে তোমাকে ছবি আঁকতে হবে। ধরো একটা অবতল দর্পণের ক্ষেত্রে এটা হলো একটা, ধরো ফোকাস, ঠিক একদম সম্পূর্ণ পুরো চিত্র দিতে হবে। এটা নাম দিলাম ধরো সি, এটা মেরু হলো পি, আর একটা নাম দিলাম, যা খুশি একটা নাম দিয়ে দিলাম ধরো এ। এখন একটা রশ্মি, সমান্তরাল হলো না, মোটামুটি ধরে নিলাম সমান্তরাল। তাহলে যখন কোনো সমান্তরাল রশ্মি অবতল দর্পণের কোনো একটি বিন্দুতে, ধরে নাম দিলাম পি কিউ, তাহলে পি কিউ সমান্তরাল রশ্মি কিউ বিন্দুতে এসে আপতিত হওয়ার পরে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাওয়ার সময় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ফোকাস, সেই বিন্দু নাম হলো এফ। তাহলে কি বললাম, এখানে লিখতে হবে শুধু এটা শুধু নয়, তুমি যতগুলো রশ্মি পাঠাবা, ধরো আরো একটা সমান্তরাল, আমি একটা ছবি দিয়ে দেখালাম, ধরো আবার একটা তুমি রশ্মি এখানে পাঠালা, এও সমান্তরাল রশ্মি, কিন্তু এই যখনই সমান্তরাল রশ্মি হলেই যাওয়ার সময় এই বিন্দুটা দিয়েই যাবে। ছবিগুলো বেঁকে যাচ্ছে, এখানে আমার এটা কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে। এবার যখন এই বিন্দু দিয়ে যাবে, সে যে রশ্মি হোক না কেন, তুমি যদি ছবিটা এই রশ্মিটা যদি এইদিকে দাও, এই দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এইদিকে এসছে, এখান থেকে যাওয়ার পর কোন বিন্দু দিয়ে যাবে, এফ, এফ দিয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি, কোন সমান্তরাল রশ্মি অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ফোকাস। লিখে নাও সেটা একটু লিখে দেন। এটা বেশ, কোন সমান্তরাল রশ্মি অবতল দর্পণে কোনো বিন্দুতে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস। ভালো করে লিখে নাও, তবে আমি আরবার বলছি ডিটেলস ওটাকে। হয়ে গেছে স্যার।
হুম, কি লিখলি বল? কোন সমান্তরাল রশ্মি অবতল দর্পণের কোন বিন্দুতে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ফোকাস বলে বা ফোকাস বিন্দু বলে। হুম, তোমরা যখন এটা দেখাবা এতগুলো রশ্মি আঁকার দরকার নাই, জাস্ট একটা রশ্মি এঁকে দেখাবা। হয়েছে, লেখা হয়েছে, বাকিতে লেখা হয়েছে সব? হ্যাঁ স্যার হয়ে হ্যাঁ গেছে। স্যার লেখা হয়েছে। বেশ, তাহলে বিন্দুটাকে বলছে ফোকাস বা মুখ্য ফোকাস। এইবার একই জিনিস আমরা দেখো, একই জিনিস করব, প্রশ্ন দিয়ে দিল ফোকাস দূরত্ব কাকে বলে। আজকে কিন্তু অনেকগুলো টার্ম আমরা নতুন নতুন শিখছি আলো চ্যাপ্টারের, ওই টার্মগুলোকে কিন্তু ভালোভাবে আগে ধাতস্থ হতে হবে। যখন আমরা যে চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারের টার্ম সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। এখন যেহেতু আলো চ্যাপ্টার চলছে, আলো চ্যাপ্টারের সমস্ত টার্ম সম্পর্কে আমরা জানবো। ওকে, চলো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। দেখো ফোকাস দূরত্ব কাকে বলে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম, ফোকাসটা কাকে বলে দেখলাম আমরা, একটা অবতল দর্পণ, একটা অবতল দর্পণের এখানে ধরো এম এম ড্যাশ আছে। এবার এই এম এম ড্যাশের এটাকে আমরা দিলাম কি সি, দিলাম পি, এবার যা কিছু একটা নাম দিয়ে দিলাম, ধরো ডি। তাহলে সি ডি হলো প্রধান অক্ষ। তাহলে এখানে একটা সমান্তরাল একটা সমান্তরাল হচ্ছে, এখানে একটা আপতিত হলো। আপতিত হওয়ার পরে ফোন করতে ভাই, 32 কার নাম্বার আবার, যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুটাকে বলছে কি ফোকাস। আর এই ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, মানে এই যে দূরত্ব, ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এফ পি, এখানে এফ পি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছবি এঁকে বোঝাতে হবে কিন্তু ফোকাস দূরত্ব কাকে বলে। তাহলে কি লিখবো, কোন দর্পণের ফোকাস ও মেরুর মধ্যেকার যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। লিখে নাও ছবিটা দেখে। স্যার কোন দর্পণে ফোকাস ও মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলে ফোকাস দূরত্ব। হ্যাঁ, তাকে বলে ফোকাস দূরত্ব। হ্যাঁ, ঠিক আছে স্যার। আনিয়ে কি, ও কি যেন নাম বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আচ্ছা আমাকে ছবিটা সব পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, ওকে। ওই যে লেখা হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ লেখা স্যার হয়েছে। হয়েছে। ওকে দাঁড়া, Gigamox।
আচ্ছা নেক্সট, ইন্ডিয়া খুব পেটাচ্ছে তো, ফোকাস দূরত্ব 8 ওভারে 100 করে ফেলেছে, আজকে তো পুরো 200 পার করে দেবে। চলো, এইটা আমরা উত্তল লেন্সের সাপেক্ষে আমরা দেখলাম, সরি অবতল লেন্সের সাপেক্ষে, এটা আমরা উত্তল লেন্সের সাপেক্ষেও আমরা দেখতে পারি। আমরা যে ফোকাস বা ফোকাস দূরত্ব যে ছবিটা আঁকলাম এখনো পর্যন্ত, সেটা হলো উত্তল লেন্সের সাপেক্ষে। এক্ষেত্রে এইদিকে একটা ছবি সমান্তরাল রশ্মি দেখিয়েছে, এখানে একটা সমান্তরাল রশ্মি দেখিয়েছে, তারপর এরা যেখানে ছেদ করেছে স্যার আমরা যেটা আঁকলাম সেটা অবতল দর্পণের সাপেক্ষে না? অবতল দর্পণের সাপেক্ষে, হ্যাঁ আমি উত্তল বলে ফেলছি মনে হয় সম্ভবত, এটা অবতল দর্পণের সাপেক্ষে। এবারে সেম জিনিস, একই ফোকাসের ব্যাপারটা আমরা উত্তল দর্পণের সাপেক্ষেও আমরা ভাবতে পারি। উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে তোমার আসে ছবিগুলো বা রশ্মিগুলো, সেটা হচ্ছে দেখো, এদিকে একটা রশ্মি এখানে পড়লো, এই রশ্মিটা তোমাকে এখানে আমাকে দেখাতে পারলো আলাদা করে, ছবিটা এইখানে দেখায়, তাহলে এখান থেকে বুঝতে পারবো। এই রশ্মিটা ধরে এভাবে গেল, যাওয়ার পরে এখান থেকে প্রতিফলিত হয়ে এইদিকে বেরিয়ে গেল। এবার রশ্মিটাকে কি ভাবতে পারি আমরা, যে রশ্মিটা এই যে এইদিকে বেরিয়ে গেল, এ যেন মনে হচ্ছে এইখান থেকে অপসৃতি হচ্ছে, একে যদি পিছন থেকে বাড়ানো যায়, যে বিন্দুতে ছেদ করছে সেইটা হলো উত্তল দর্পণের তোমার ফোকাস। এখানেও দেখো, এই রশ্মিটাকে যদি তুমি এইভাবে ভাবো, দিয়ে এইদিকে বেরিয়ে চলে এলো, কি মনে হচ্ছে রশ্মিটা এইখান থেকে আসছে। তখন এই বিন্দুটা মানে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এইটা কিন্তু প্রতিফলক তল, আলোক রশ্মি কিন্তু এইদিকে যাবে, যাওয়ার পরে এইদিকে বেরিয়ে গেল। উত্তল দর্পণের ছবিটার জন্য একটু কঠিন। তাহলে উত্তল দর্পণে একটা সমান্তরাল রশ্মি আসার পরে সে সমান্তরাল রশ্মিটা প্রতিফলিত হয়ে যে দিক দিয়ে চলে গেল, তার উল্টো দিকে তাকে বাড়াতে হবে। এক্ষেত্রে এই সমান্তরাল রশ্মি এলো, যেদিকে চলে গেল তার উল্টো দিকে বাড়িয়ে যে বিন্দু থেকে রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস। আচ্ছা, মাঝখানে এই যে সি এর এই দাগটা কিছু না, এটা হচ্ছে অভিলম্ব, দুই বিন্দুর বিভক্ত অভিলম্ব। আমি একটা ফ্রেশ করে এঁকে দেখাই, ওখানে ছবিটা দেখে বুঝলাম, এবার একটা আলাদা করে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। অবতল দর্পণের সাপেক্ষে যেমন আমরা ফোকাস দেখলাম, উত্তল দর্পণের সাপেক্ষে ফোকাসটা আমরা কিভাবে দেখব। এটা তো অবতল দর্পণের সাপেক্ষে ছবি, এখানে ছবিটা কিন্তু আমরা, আমাদের উচিত এই দিকটা আনইভেন দিকটা মার্ক করে দেওয়া, অমসৃণ দিকটা। এবার আমরা ফোকাস বের করব, উত্তল দর্পণের সাপেক্ষে ফোকাস। এটা একটা উত্তল দর্পণ ধরো ভেবে নিলাম আমরা, এম এম ড্যাশ, এবার এই এম এম ড্যাশ হওয়ার পরে এটা হচ্ছে তোমার প্রধান বিন্দু, এটা হলো মেরু পি, এটা হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্র ধরলাম। এখানে একটা সমান্তরাল রশ্মি আপতিত হলো, হওয়ার পরে এ কি হলো, রশ্মিটা এই বরাবর বেরিয়ে গেল, এই বরাবর বেরিয়ে গেল। এখানেও একটা সমান্তরাল রশ্মি,
অবতল দর্পণের সমান্তরাল রশ্মি হলে সে কিন্তু ফোকাস দিয়ে যায়, উত্তল দর্পণের সমান্তরাল রশ্মি হলে সে কিন্তু অন্য এক দিক দিয়ে যায়। এখানে এলো সমান্তরাল রশ্মি, এ কি হলো, এই দিক দিয়ে বেরিয়ে এলো। এখন যে দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে সে যদি উল্টো পথে এইখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এখানে এখানে দিয়ে যে বিন্দুতে ছেদ করে বর্ধিত করলে পিছন থেকে, সেই বিন্দুটা হয়ে যায় তোমার উত্তল দর্পণের ফোকাস বিন্দু। বোঝাতে পারলাম? কার বুঝতে অসুবিধা হলো বলো? বুঝেছি স্যার, সহজ এটা, ছবিটা দেখলে সহজ লাগবে। বুঝতে পেরেছি স্যার। ওকে, ছবিটা এঁকে নাও নিজেরা। এই এফ থেকে পি বিন্দু তখন পর্যন্ত এঁকে হবে, নিয়েছি স্যার। হ্যাঁ, ফোকাস দূরত্ব। এখানে এফ পি হবে ফোকাস দূরত্ব। তাহলে আমরা অবতল দর্পণের সাপেক্ষে ফোকাস দূরত্ব, উত্তল দর্পণের সাপেক্ষে ফোকাস দূরত্ব পর্যন্ত আমরা আজকে জানলাম। একদিনের বিষয় আর জানবো না। এখনো পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। ছবিটা যদি সবার আঁকা হয়ে থাকে, এনি কোশ্চেন? এইটুকু থাকলো। আজকে হচ্ছে কত তারিখ? 5। স্যার যে সংজ্ঞাটা, এটা একবার সংজ্ঞাটা বলবো একবার। বল। যখন কোনো আলোক রশ্মি মানে উত্তল দর্পণে আপাতিত হলে, সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে আপাতিত হলে, আর সেই যে আলোটি প্রতিফলিত হয়, এবং ওই প্রতিফলিত আলোটি যে বিন্দুতে অপসৃত হয় সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু। হুম, একদম। এবং সেই ঠিক আছে। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলে ফোকাস দূরত্ব। হ্যাঁ।